প্রথম 1 নম্বর ইস্যু, কোন ফর্মুলায় কেন্দ্রে মন্ত্রক ভাগাভাগি, কোন ফর্মুলা, সেই ফর্মুলার কথা আপনাদেরকে যেমন জানাবো, তার পাশাপাশি আসুন 2 নম্বর ইস্যুটা কি রয়েছে আমরা একটু দেখে নিই। দিলীপের ভান্ডারে অভিযোগের পাহাড়, কি কি অভিযোগ রয়েছে দিলীপের ভান্ডারে, তার সমস্ত ডিটেল থাকছে আজ। দিল্লির হাওয়া এখন বড্ড গরম, জানেন তো। নতুন খেলা শুরুর পালা, রাজনীতির নয়া ইনিংস। ক্রিজে ঝড় তুলতে পারবে এই দফায় কি এনডিএ, নাকি উইকেট পড়বে পরপর? প্রশ্নটা উঠছে কারণ এ যাত্রা বিজেপির আর একা থাকার কোনো রকম জো নেই। সংখ্যাগরিষ্ঠতা মেলেনি, যার ফলে শরিকদের কাঁধে ভর করে এগোনো ছাড়া আর গতি কি? গত 10 বছরে নিরঙ্কুশ ক্ষমতা হাতে দেশ চালিয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু এবার চলছে সংখ্যার খেলা। 16 এবং 12টি আসনে জিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় এনডিএর 2 সহযোগী তেলেগু দেশম পার্টি বা টিডিপি এবং জেডিইউ। কিন্তু সংখ্যার সঙ্গেই তো এসেছে দাবি দাওয়াও, তার ভার কম নাকি? বাকি শরিকরাও বাদ নেই। কেন বলছে কথা দেখাবো আপনাদেরকে। আসুন একটু আমরা বিগ ওয়ালে নজর রাখি, কিছু ইনফরমেশন, কিছু তথ্য আপনাদের সামনে রাখা দরকার। কার কি চাই একটু দেখি। কেন্দ্রের নতুন মন্ত্রিসভার অন্তত 8টি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি করছে তেলেগু দেশম পার্টি মানে টিডিপি। আর কি? সড়ক পরিবহন, অর্থ প্রতিমন্ত্রী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি সহ একাধিক মন্ত্রকের দিকে চোখ রেখেছে টিডিপি। আর কার কি চাই? চন্দ্রবাবু নাইডুর বিজেপিকে সমর্থনের মূল শর্ত কি জানেন? অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ। আর কি? জেডিইউ দাবি করছে রেল মন্ত্রক, জলশক্তি, গ্রামোন্নয়ন মন্ত্রক এবং পাশাপাশি রয়েছে সড়ক পরিবহন, মানে কিন্তু এক ঝাঁক চাহিদা। একনাথ শিন্ডের শিবসেনা 3 ক্যাবিনেট মন্ত্রী এবং 2 জন রাষ্ট্রমন্ত্রীর পদের দাবি রেখেছে। আর কার কি চাই? খাদ্য এবং গণবন্টন মন্ত্রকের দিকে নজর রাখছে চিরাগ পাসওয়ান। মানে বুঝতে পারছেন কতগুলো মানে শরিকদের দিতে হবে মন্ত্রক। কৃষি মন্ত্রককে পাখির চোখ করেছেন জেডিএস নেতা এইচ.ডি. কুমারস্বামী, অর্থাৎ আর নিজেদের দিকে বেশি কিছু থাকছে না। আর সূত্রের খবর কি কি আসছে একটু আপনাদেরকে জানাবো অবশ্যই। কি মন্ত্রক তো পেল সেটা তো দেখা গেল। শরিকদের মন রাখার ভার কিন্তু চেপেছে বিজেপির ফল, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হতে চলেছে এই দল ভাগাভাগির ক্ষেত্রে। তাই এবার কি হতে চলেছে একটু জানাই আপনাদেরকে। আজকে জেপি নাড্ডার বাড়িতে কিন্তু বিজেপির উচ্চ পর্যায়ের বৈঠক বসেছিল, ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং। সূত্রে খবর শরিক দলগুলির মন্ত্রিত্বের দাবি নিয়েই মূলত ছিল এই বৈঠক। শরিকদের সঙ্গে আলোচনার জন্য অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডাকে দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। টিডিপি এবং জেডিইউ তাদের কাঁধের ওপর ভর করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে হবে। একটা বিষয় স্পষ্ট, নরেন্দ্র মোদী তিনি শুধুমাত্র তার গত 10 বছরের প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা নয়, তার রাজনৈতিক জীবনে মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাকে কখনো কোনো শরিকদের ওপর নির্ভর করতে হয়নি। তার রাজনৈতিক জীবনে প্রথমবার এই চ্যালেঞ্জ, ফলত তিনি কীভাবে সামলাবেন তা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় 10টির কাছাকাছি গুরুত্বপূর্ণ মন্ত্রক, বলা যেতে পারে প্রথম সারির মন্ত্রক, যে মন্ত্রকগুলোর উপর নির্ভর করে যে কোনো সরকার পরিচালনা করা হয়, সেই মন্ত্রকগুলোই শরিক দলগুলি চাইছে। এবং তার মধ্যে যদি আমরা উল্লেখ করি, তার মধ্যে যেমন কৃষি রয়েছে, তার মধ্যে নীতিন গাডকারির হাতে থাকা সড়ক পরিবহন রয়েছে, তার মধ্যে গ্রামোন্নয়ন রয়েছে, তার মধ্যে আমরা নগরোন্নয়ন রয়েছে, একাধিক শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক এই মুহূর্তে শরিকরা চাইছে। যেটা সবথেকে বড় কথা তা হচ্ছে টিডিপি এই মুহূর্তে তারা স্পিকারের পদ চাইছে, যেটা কোনোভাবেই কিন্তু বিজেপি দিতে চায় না। শরিকদের মন রাখার ভার চেপেছে বিজেপির ওপর, ফলে একটা বড় প্রশ্ন এখানে থাকছে, বাংলার কি হবে? মানে এ রাজ্য থেকে এবার মন্ত্রিসভায় তাহলে কতজন জায়গা পেতে চলেছে? আসুন একটু এই বিষয়ে আপনাদের ডিটেল বলি। সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে এবার মন্ত্রিসভায় বাংলার মুখ কমবে, মানে পশ্চিমবঙ্গ থেকে ঠাঁই হতে পারে মেরে কেটে ওই দুজনের। উত্তরবঙ্গ সেন্টিমেন্ট মাথায় রাখতে হবে বিজেপিকে।
প্রশ্ন উঠছে, উত্তরে দক্ষিণে কি ভারসাম্যের নীতি নেবে বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক? নতুন মন্ত্রিসভায় অভিজিৎ গাঙ্গুলির সম্ভাবনাই বা কতটা? আচ্ছা, বাংলা থেকে মুখ কারা হতে চলেছে? কৌতূহল কিন্তু বাড়ছে। 2021-এ বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয় 4 জনকে: নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার। এবার আসন সংখ্যা অনেক কমেছে, ফলে মন্ত্রীর তালিকাও ছোট হবে বলেই মনে করা হচ্ছে। এনডিএ শিবিরে এখন চরম চাপানুতরের ব্যস্ততা, সে তো দেখতেই পেলেন কিভাবে ব্যস্ততা চলছে, মানে ভাগাভাগির মধ্যে। আর এদিকে ইন্ডিয়া, তাদেরও কিন্তু দৌড়ঝাঁপে কোনো কমতি নেই। কাল ছিল মেগা বৈঠক, আর আজকে কি হচ্ছে সেখানে? তারপর বিরোধী আসনে বসার কথা রয়েছে জানিয়েছে ইন্ডিয়া। কিন্তু এ নিয়ে কি একমত নন ইন্ডিয়া শরিকরা? এই প্রশ্ন উঠছে কারণ আজ দেখা গেল তৃণমূল, সমাজবাদী পার্টি থেকে শিবসেনা, আপ নিজেদের মধ্যেও আলাদা আলাদা করে বৈঠক করতে ব্যস্ত, এবং তাতে কংগ্রেস বাদ। আজ সকালেই সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের দিল্লির বাড়িতে পৌঁছে যান তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দুজনের বৈঠক হয়। কি কথা হলো তা নিয়ে অবশ্য কোনো পক্ষই মুখ খোলেনি। বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দাবি করছেন এটা সৌজন্য সাক্ষাৎ। গতকাল যে বৈঠক হয়েছে ইন্ডিয়া জোটের মল্লিকার্জুন খার্গের বাসভবনে, সেই বৈঠকে আমরা দেখেছি অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে সেখানে অভিনন্দন জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা অখিলেশ যাদবের বাসভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই 45 মিনিটের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খোলেননি। অভিষেকের সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়ান এবং অখিলেশ যাদবের সঙ্গে ছিলেন রামগোপাল যাদব। কি নিয়ে বৈঠক হয়েছে দুজনের দুপক্ষের কেউই কোনো মুখ খোলেননি। অবশ্যই বেশ কিছু সম্ভাবনার জায়গা উঠে আসছে। ইন্ডিয়া জোট এই মুহূর্তে তার যাবতীয় ক্ষমতা, যাবতীয় শক্তি কেন্দ্রীভূত থাকছে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যার ওপর। কংগ্রেস তার নিজের পায়ে, নিজের শিরদাঁড়ার ওপর ভর করে যথেষ্ট এগিয়েছে। 99টি আসনে তারা এই মুহূর্তে ইন্ডিয়া জোটের নেতৃত্বের যোগ্য দাবিদার। কিন্তু তার পাশাপাশি যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলছেন, যেভাবে তিনি গত 5 বছর ধরে কংগ্রেসের অস্তিত্বকে অস্বীকার করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে বৈঠক একটা প্রশ্ন অবশ্যই উস্কে দেয়। কোথাও কি সমান্তরালভাবে আঞ্চলিক শক্তিগুলিকে, কংগ্রেসকে বাদ রেখে একজোট রাখার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে করা হচ্ছে? এরপর আবার অভিষেকের বাড়িতে যান আপ নেতা রাঘব চড্ডা এবং সঞ্জয় সিং। এই সমস্ত দেখা সাক্ষাৎ ঘিরেই জল্পনা আরও বেড়েছে। ইন্ডিয়ার অন্তরে কি ঘনাচ্ছে উপজোটের ছায়া? সবচেয়ে বেশি 99 আসন পেয়ে কংগ্রেসে কিন্তু এই মুহূর্তে জোটের কর্তা, তাতে কোনো সন্দেহ নেই। আবার আসনের অনুপাতে ও ফলের নিরিখে সমাজবাদী পার্টি কার্যত হিরো। তুলনায় কম আসনে লড়ে বেশি স্ট্রাইক রেট রয়েছে অখিলেশ যাদবের। স্ট্রাইক রেটের বিচারে তৃণমূলের ফলও তুলনায় বেশ ভালো, যদিও সংখ্যার হিসেবে কিন্তু লোকসভার অন্দরে প্রধান বিরোধী আসনে বসতে চলেছে কংগ্রেসই। কিন্তু জোটের অন্দরে কংগ্রেসের নেতৃত্ব তা কি প্রশ্নাতীত? আঞ্চলিক শক্তিকে জোটবদ্ধ হওয়ার কথা বারবার বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের তরুণ তুর্কিদের মধ্যে তৎপরতা তুঙ্গে। আর এখানেই প্রশ্ন, বিরোধী আসনে বসার সিদ্ধান্তে কি সত্যিই সর্বসম্মত প্রত্যেকে, নাকি আঞ্চলিক দলগুলির অনেকে এর সঙ্গে সহমত নয়? কংগ্রেসকে নেতা মানতে নারাজ তারা। ইন্ডিয়া অ্যালায়েন্সের নামকরণটা মমতা ব্যানার্জি করেছে। মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিলেন যে এই রাজ্যে আমরা একা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। তার কারণ পশ্চিমবঙ্গের কংগ্রেস বিজেপির বি টিম, বিজেপির দালাল হয়ে কাজ করেছে। পশ্চিমবঙ্গের সিপিএম বিজেপির দালাল হয়ে কাজ করেছে। সামগ্রিকভাবে আমাদের লক্ষ্য বিজেপির হাত থেকে দেশকে মুক্তি দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় স্তরে নিশ্চিত করে প্রথম লক্ষ্য হচ্ছে বিজেপির বিরোধিতা করা। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী ঐক্যবদ্ধ ইন্ডিয়া অ্যালায়েন্স থাকবে এবং নিশ্চিত করে তার অন্যতম চালিকা শক্তির নাম হবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কেন, কোন লক্ষ্য সামনে রেখে কি স্ট্র্যাটেজি তৈরি করতে তৃণমূল থেকে এসপি শিবসেনার নেতারা দফায় দফায় বৈঠক করতে ব্যস্ত, তা অবশ্য কেউই খোলসা করেনি। যদিও এসবের মধ্যে তাদের একটি সুর জোরালো হচ্ছে ক্রমশ, আর সেটা হলো এই দফায় টিকবে না মোদী সরকার। তাই কি পরের পথ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ছেন তারা? सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। मुझे लगता है ये खुश करने की जो कदम चल रहे हैं, खुश करने के लिए जो फैसले हो रहे हैं, और सब गिनती का सवाल होता है।
सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग। गिनती जिसके पास होगी राष्ट्रपति उसी को शपथ पे बुलाएंगे, फिर गिनती बदल जाएगी, फिर कोई और शपथ देगा। ये क्या बात हुई? ये तो शपथ चलती रहती हैं। सरकार नहीं चलेगी, ये सरकार की उम्र लंबी नहीं है। मोदी जी खुद 75 साल के हो गए, इतना मैं कहूँगा। नीतीश कुमार, चंद्रा बाबू, चिराग पासवान ये एनडीए के मेंबर हैं, तो हम उनके साथ कैसे बातचीत कर सकते हैं? यही लोगों ने सबसे ज़्यादा बीजेपी के साथ संघर्ष किया है, यही लोगों ने सबसे ज़्यादा अमित शाह और नरेंद्र मोदी जी की तानाशाही के खिलाफ आवाज़ उठाई है। तो उनके डीएनए में डेमोक्रेसी है और रहेगी, और समय आते आपको पता चलेगा।